আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি 17 এপ্রিল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বিদেশ মন্ত্রীর কিন্তু হতে যাচ্ছে একটা বৈঠক। সেই দিকে নজর আছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া আর যা যা খবরাখবর নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে কি আছে, যেমন আছে মোহাম্মদ ইউনুস বনাম ওয়াকারুজ্জামান, দুটো দল এখন বাংলাদেশে। এই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। রাশিয়া নাকি চীন, কাকে আসলে পাশে পেতে চাইছে বাংলাদেশ? আসলে বাংলাদেশের তো দুটো ভাগ, কোন ভাগ কাকে চাইছে তাদের দেশের পাশে, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এবং সুতো আমদানি তো গতকাল বন্ধই করেছে, তাই নিয়ে কিছুটা এক্সটেন্ডেড আলোচনা। আওয়ামী লীগের বিরাট মিছিল আজ দেখা গেছে। ভারত কিন্তু ঠান্ডা যুদ্ধ শুরু করেছে বাংলাদেশের এগেনস্টে, এবং আদানির বিদ্যুৎ বন্ধ বাংলাদেশের জন্য। এরপর আর কি কি খুলতে চলেছে ভারতের তরফ থেকে, নাকি বন্ধ হতে চলেছে, এগুলো সময়ের অপেক্ষা। প্রথমে চলে আসি 17 এপ্রিল দুপুরে ঢাকায় কিন্তু পাকিস্তানের বিদেশমন্ত্রী, নাম হচ্ছে ইসহাকদার, ওনার সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট মোহাম্মদ ইউনুস এবং তার যে সচিবরা রয়েছে তাদের একটা গোপন এবং গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে আজকে। পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ, মহিলা একজন, উনি পৌঁছে গেছেন বাংলাদেশে। আর ভারত কিন্তু নজর রাখছে এই বৈঠকের দিকে। কেন? তার কারণ এমনিতে ভারতের উপরে যখন তখন যে হুমকি দেওয়া, সেটাকে ভারত কিন্তু খুব সিরিয়াসলি নিয়েছে। যদি সিরিয়াসলি না নিত তাহলে এতগুলো পদক্ষেপ নিত না ভারত। এই যে চিকেন নেক নিয়ে যেই বিষয়গুলো ভারত কথাবার্তা বলেছে, এবং চিকেন নেক শুধু নয়, আমাদের যে দক্ষিণে বঙ্গোপসাগর সেইখানেও কিন্তু ভারত অনেক কিছু কাজকর্ম করেছে। অন্যদিকে বাদ দিয়েছে বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট, কিছু ট্রানজিট বন্ধ, সব মিলিয়ে ভারত কিন্তু একটা ঠান্ডা যুদ্ধ শুরু করেছে। তাই এটুকু বলা যেতে পারে যে এই যে মিটিংটা আর যাই হোক না কেন ভারতের ভালোর জন্য নয়। তবে শোনা যাচ্ছে এটা যে এই মিটিংয়ে আলোচনা হতে পারে পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি বিমান চালনা, যেটা ভারতের মধ্যে থেকে যেতে পারে। তবে ভারত কি তার পারমিশন দেবে, সেগুলো তো থাকবেই নজর। এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চায়, তাই নিয়ে বিদেশমন্ত্রীর মিটিং কাল। তো সেই সমস্ত বিষয় নিয়ে কি হলো, কতটা খবর বেরিয়ে এলো, পুরো খবর তো বেরিয়ে আসবে না। তবে এটুকু মনে রাখাই যেতে পারে, যেখানেই যতই গভীর মিটিং হোক না কেন, গোপন মিটিং হোক না কেন, কেউ না কেউ সেখান থেকে খবর পাস করবেই, এবং অবশ্যই ভারত সরকারের কাছে সেই খবর চলে আসবে। এবার আসি বাংলাদেশের যে দুটো ভাগ, সেই ভাগ এক হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনুস, আর এক ভাগ হচ্ছে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান, তার চরম ভুল ছিল, কিন্তু আবার ঠিকও ছিল, এটুকু মানতে হবে। ভুলটা কি ছিল? সেই সময় তিনি সেনাবাহিনীর প্রধান হয়ে 5ই আগস্টের 2024-এর যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে তিনি আটকাতে পারেননি। আবার এটাও অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, তিনি যদি সশস্ত্র বাহিনীকে বলতেন যে আটকাও, তাহলে যে রক্তের বন্যা বইতো, সেই রক্তের বন্যা আরো কলঙ্কিত ইতিহাস তৈরি করতো বাংলাদেশের জন্য। এমনিতেই ইতিহাস কলঙ্কিত হয়েই গিয়েছে, কিন্তু সেই কলঙ্ক আরো আরো অনেক বড় হতো। তাই সেইখানে ওয়াকারুজ্জামান উনি যা ডিসিশন নিয়েছিলেন, হয়তো ভাবা যেতে পারে ঠান্ডা মাথায়, সেই সময় দাঁড়িয়ে ঠিকই ছিল। আর আজকের ডেটে জেনারেল ওয়াকারুজ্জামান যে সম্মানটা পাচ্ছেন বাংলাদেশের বেশ প্রচুর মানুষের কাছে, সেই সম্মানটা কিন্তু পেতেন না যদি সেই সময় গুলি চালনা হতো এবং প্রচুর মানুষ সেখানে নিহত হতো, আহত হতো, এবং শেখ হাসিনাই হয়তো থাকতেন প্রধানমন্ত্রী হিসাবে। কিন্তু বাংলাদেশের এই যে পরিস্থিতি এতটা খারাপ না হলেও অন্তত জেনারেল ওয়াকারুজ্জামানের যে পজিটিভ জায়গায় রয়েছেন এই মুহূর্তে, সেই জায়গা থাকতো না। তাই সে সময় ঠিক কি আজকের ডেটে ঠিক, যা হোক, উনি কিন্তু একটা জায়গাতে এখনো পর্যন্ত ঠিক জায়গায় আছেন, এবং তিনি বাংলাদেশকে ভালোবাসেন, ভালো চান। অন্যদিকে মোহাম্মদ ইউনুস চাইছেন
চীনকে কাছে পেতে, পাকিস্তানকে কাছে পেতে, তাতে ডেভেলপমেন্ট আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু ওনার কথাবার্তার মধ্যে যে বিষয়টা দেখা যাচ্ছে সেই বিষয়টা হচ্ছে শুধু যদি ডেভেলপমেন্ট হতো তাহলে কোনো অসুবিধা ছিল না ভারতের। তারা তিস্তার ব্যারেজ করতো, পদ্মা সেতু তো চায়নাই বানিয়েছে, সেগুলো নিয়ে তো আপত্তি নেই। কিন্তু তিনি দেখাচ্ছেন যে ভারতবর্ষের ভিতর থেকে বাংলাদেশে আসতে মানে কোনো যেন বাপের সম্পত্তির মতো। এই জায়গাতে দুটো ভাগ একেবারেই, যেটা মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন চীন ও পাকিস্তানপন্থী, এবং দেখা যাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান হচ্ছেন রাশিয়াপন্থী। আর রাশিয়াপন্থী হওয়া মানেই বকলমে ভারতপন্থী বলা যেতে পারে। কারণ ভারত যদি সরাসরি এখানে 3-4টে যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে পাঠিয়ে দিত এবং জেনারেল ওয়াকারুজ্জামান যদি ভারতে আসতেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যদি আলোচনা করতেন, মিটিং করতেন, তাহলে বাংলাদেশের বেশ কিছু মানুষের আরো অনেক চরম মানে জ্বালাপোড়া করতো। তাই ভারত সুন্দর খেলা খেলেছে যে আমরা আছি, কিন্তু তুমি যাও রাশিয়ায়, রাশিয়ার সঙ্গে কথা বলো, সেখান থেকে তুমি হেল্প চাও, সব হেল্প চলে আসবে, পিছনে তো আমরা আছি। সুন্দর খেলা, ঠান্ডা মাথার খেলা। এর জন্যই কিন্তু ভারতের কূটনীতি বাংলাদেশের থেকে কেন পৃথিবীর অনেক অনেক দেশের থেকেও অনেক বেশি উন্নত। যে আমি সাপও মারলাম, লাঠিও ভাঙলো না। রাশিয়া নাকি চীন, এই জায়গাতে বিরাট বড় সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশের বেশ কিছু এই যে মানুষের মধ্যে, বলবো না, দুই যে মাথা তাদের মধ্যে। মানে একদিকের মাথা যদি শাসক মোহাম্মদ ইউনুসের দিকটা ধরা যায়, অন্যদিকে জেনারেল ওয়াকারুজ্জামান যেদিকে রয়েছেন সেদিকের দাবিটা রাশিয়ার দিকে, এদিকের দাবিটা চীনের দিকে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। মোহাম্মদ ইউনুস এবং তার বাহিনী, মানে তার যে চেলা চামুন্ডা গং, তারা বলছে যে জিনিসপত্র অস্ত্রশস্ত্র কেনা হোক চীনের থেকে। কিন্তু এখানে জেনারেল ওয়াকারুজ্জামানের দাবি হচ্ছে কোনো মিলিটারি সামগ্রী কিনতে গেলে তার ডিসিশন নেবে সবসময় মিলিটারি। হ্যাঁ, দেশের প্রধান যারা গণতান্ত্রিকভাবে জিতে এসছে তারা সাজেস্ট করতে পারে যে এই দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে, এই জিনিস তাদের কাছে পাওয়া যাবে, তোমরা কোনটা সাজেস্ট করো বা তোমরা কোনটা কিনতে চাও। তার ডিসিশন নেওয়ার অধিকার মিলিটারির। কখনোই কোনো জিনিস কিনে এনে সেনাবাহিনীর উপরে চাপিয়ে দিতে পারে না, এটা কোনো দেশই হয় না। কিন্তু এখানে সরাসরি চীনের থেকে জিনিস কিনে এনে মিলিটারির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা, যেটা কখনোই বাংলাদেশের মিলিটারি বাহিনী নিতে পারছে না, আর নেওয়ার কথাও নয়। তারা যে জিনিসটা ব্যবহার করবে তাদের উপযোগী হওয়া দরকার। সেখানে তারা চাইছে জিনিসপত্র যদি যাই কেনা হোক রাশিয়ার থেকে আনতে, অন্যদিকে ইউনুস চাইছে চীনের থেকে, পাকিস্তানের থেকে নিতে, যেটা একেবারেই জেনারেল ওয়াকারুজ্জামান শুধু নয়, পুরো মিলিটারি বাহিনী চাইছে যে এটা রাশিয়ার থেকে বা তারা যে জিনিসটা ব্যবহার করতে স্বচ্ছন্দ বোধ করবেন সেখান থেকে নেওয়া হোক। এই নিয়ে বিরাট দ্বন্দ্ব এবং ক্যান্টনমেন্টে পরপর বৈঠক, যখন তখন কিন্তু ইউনুসকে সরিয়ে দিতে পারে। হয়তো এই সপ্তাহের মধ্যেই মোহাম্মদ ইউনুসকে হাঁটিয়ে দিতে পারে বা দেরিও হতে পারে। কিন্তু সম্পর্ক দুজনের মধ্যে ভালো নয়। তার কারণ জানেন, আর নাম বললাম না, আমেরিকার একজন বাসিন্দা যিনি অরিজিন বাংলাদেশের, তাকে বাংলাদেশের এনএসএ করেছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এখানেই বোঝা যায় যে কতটা বড় দ্বন্দ্ব চলছে মিলিটারির সাথে মোহাম্মদ ইউনুসের। আর এই দ্বন্দ্বটা বেশি দিন চলবে না, কারণ মিলিটারি এটা সহ্য করবে না জেনারেল ওয়াকারুজ্জামানও। তাই বড়সড় সংঘাতের মুখে বাংলাদেশ। সুতো আমদানির কথা কালকেই বলেছি। সুতো আমদানি বন্ধ করে বাংলাদেশ খুব ভালো কাজ করেছে, কিন্তু বাংলাদেশের যারা ব্যবসায়ী তাদের জন্য ভালো হয়নি। তারা তো এমনিতেই কান্নাকাটি করছিল। কেন? তার কারণ ভারত শিপমেন্ট বন্ধ করেছে। ট্রান্সশিপমেন্ট বন্ধের জন্য তাদের মালপত্র ফ্রান্সে যেতে পারবে না, ইউরোপে যেতে পারবে না। ফলে তাদের এক প্রকার ব্যবসায় এত বড় ধাক্কা। তার উপর তাদের র মেটেরিয়াল, যেটা ভারতের থেকে সুতো তুলো আসতো সব থেকে কম দামে, পৃথিবীর সবচেয়ে কম দামে, সেটাও যদি বন্ধ করে দেওয়া হয়, সেটা কিন্তু আবার ভারত বন্ধ করেনি, সেটা বন্ধ করেছে বাংলাদেশ। তাহলে যেটা দেখা যাচ্ছে, এই যে যারা জামা কাপড় তৈরির যে শিল্পর সঙ্গে যুক্ত, গার্মেন্টসের সঙ্গে, সেই কারখানাগুলোর উপরে একেবারেই কিন্তু মানে কর্মবিরতি লেগে যাবে, সেরকমই দেখা যাচ্ছে। তার সাথে হচ্ছে গিয়ে আদানির বিদ্যুৎ বন্ধ, মানে আদানির যে 1400 মেগাওয়াট যে বিদ্যুৎ দেওয়ার কথা সেটা বন্ধ করে দিয়েছে। তার ফলে আবার যেটা হলো সেটা হলো প্রোডাকশন বন্ধ, কারণ র মেটেরিয়াল নেই, ভারত থেকে আনতে পারবে না তারা। ভারত করলো কি, ইলেকট্রিক বন্ধ করে দিল, ফলে তাদের মেশিন চলবে না,
আর তারপর ট্রান্সশিপমেন্টও বন্ধ, মানে জিনিস বানিয়েও কোথাও পাঠাতে পারবে না। তার মানে ওভারঅল তাদেরকে কিন্তু একেবারেই কি বলবো, ভাতে মারার যে একটা বড় কাজ সেটা কিন্তু করে রেখে দিল। শুধু ভারত করেনি এটা, বাংলাদেশও তার সঙ্গে হেল্প করেছে। বলছে আপনি একা কেন আমাদের সর্বনাশ করবেন, আমরাও সর্বনাশ করব নিজেদের। আপনি ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছেন তো কি হয়েছে, আপনার দেশের গৌতম আদানি বিদ্যুৎ বন্ধ করেছে তো কি হয়েছে, আপনার দেশ থেকে তুলো সুতোই আনবো না, ফলে বিদ্যুৎ নেই, আমাদের মেশিন চলবে না, আমরা মাল পাঠাতে পারবো না, তুলো সুতো এনে কি খাবো? তার জন্য তারাও দায়িত্ববানের মতো কাজ করেছে যে তুলো সুতো এনেও লাভ নেই। যে কটা শিল্পী আছে যারা এই সমস্ত কাজ করে, যে কটা নয় কোটি, যে কয়েক কোটি এই গার্মেন্টস শিল্পে কাজ করে খাওয়া দাওয়া করতো, সংসার চালাতো, তারা মরে যাক, কি এসে গেল? চেয়ার তো বাঁচবে। এই যে বাংলাদেশ ভারতের উপরে কত বড় একটা খেলা দেখালো, ভারত থেকে সুতো আমদানি, তুলো আমদানি বন্ধ করে দিল, এই যে বিরাট বড় একটা কাজ করে দেখালো বাংলাদেশ, এর জন্য মোহাম্মদ ইউনূসের চেয়ারটা টিকে যাবে। কিন্তু 1-1.5 কোটি মানুষ যে না খেতে মরবে সেটাকে দেখবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এটাই হচ্ছে গিয়ে ভারতের ঠান্ডা যুদ্ধ। ভারত কিন্তু নিজেদের যে সিকিউরিটি, 7 সিস্টার সহ আমাদের যে বেঙ্গলের জোন আছে সব জায়গায় মোটামুটি সিকিউরিটি, যদিও মুর্শিদাবাদ নিয়ে কিন্তু এখনো আঙুল ভারতের সিকিউরিটির দিকেই উঠবে, তবুও ভারতের বাকি যেই মিলিটারি সিকিউরিটি সেটা অনেকটাই পোক্ত করা হয়েছে। যুদ্ধ কোনো কিছু করার দরকার নেই। 2025-এ দাঁড়িয়ে ওই কামান, গোলা, ট্যাঙ্ক এসব নিয়ে যুদ্ধ করার সময় নয় এটা। তাই যুদ্ধ হবে ঠান্ডা যুদ্ধ, শেয়ানে শেয়ানে যুদ্ধ। যদিও আমরা শেয়ান নয়, আমরা শেয়ানের সঙ্গে শিয়ালের যুদ্ধ হচ্ছে। কেউ নিজেকে শিয়াল মনে করে, আর যারা শিয়ানা তারা তো শিয়ানাই। তো শিয়ানাদের সঙ্গে শিয়ালের যুদ্ধে কিন্তু ঠান্ডা যুদ্ধই হচ্ছে। এবং এই যে হাতে না মেরে ভাতে মারার প্ল্যান, এটা কিন্তু ভালোই পারে নরেন্দ্র মোদী, এবং তাই জন্যই বিরাট বড় টিম কাজ করছে। তাই ঠান্ডা যুদ্ধর কিন্তু যারা সৈনিক তারা কিন্তু মাঠে বন্দুক নিয়ে খেলছে না, তারা খেলছে একেবারে এসি ঘরে বসে কম্পিউটার নিয়ে, একটা খুব ছোট্ট টিম নিয়ে, একটা মিটিংয়ের মাধ্যমে, এরপর এইটা, এরপর এটা, এইভাবেই এই ঠান্ডা যুদ্ধটা চলে আসছে। তো এরপরে কি তাহলে? বিদ্যুৎ বন্ধ, সুতো আমদানি বন্ধ তো করেই দিল বাংলাদেশ, ওটা নিজেরাই দায়িত্ব নিয়ে করেছে। ট্রান্সশিপমেন্ট বন্ধ, ট্রানজিট বন্ধ। এবার ওই যে বলেছিল না, গার্ডিয়ান অফ সি, মানে সাগরের তারা হচ্ছে গিয়ে গার্জিয়ান। এবার দেখো গার্জিয়ান কাকে বলে, দেখো কাকে বলে। বঙ্গোপসাগরও বন্ধ করে দেওয়া হবে। আর অন্যদিকে এবার খাদ্য সরবরাহ আর আকাশপথ ব্যবহার, এই দুটো বন্ধ হলেই সোনায় সোহাগা বাংলাদেশের জন্য। এই যে ভারত বয়কটের যে কফিনের শেষ পেরে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য পোতা হয়ে যাবে। এবং বাংলাদেশ যেটা চেয়েছিল মনে প্রাণে, ভারত বয়কট, ইন্ডিয়া আউট, সেটাই কিন্তু ভারতও সাহায্য করছে যে হ্যাঁ এটা করো, তোমাদের পাশে আমরা আছি, এই আমাদেরকে বয়কট করার জন্য, আমাদেরকে আউট করার জন্য। তাহলে তোমরাও সুখে থাকতে পারো, আমরাও সুখে থাকবো। আমরা আলটিমেটলি সুখী হতে চাই, তারপর তোমরা তোমাদেরটা বুঝে নাও। দেখা যাক ভবিষ্যতে কি হয়। মালদ্বীপ তো বুঝেছে, শ্রীলঙ্কাও বুঝেছে, এবার বাংলাদেশের পালা। আর পাকিস্তান তো আগেই বুঝে গেছে। কিছুদিন পরেই হয়তো শোনা যাবে বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করা হলো। তার আগে পদ্মা দিয়ে, গঙ্গা দিয়ে অনেক জল গড়াবে। দেখা যাক জল কোন দিকে গড়ায়। যা যা খবরাখবর থাকবে আপনাদের জন্য পৌঁছে দেবো, আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কালকে। ততক্ষণের মতো টাটা।